কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। গত ক্লাসে আমি মহাকর্ষ কি, মহাকর্ষ সম্পর্কে নিউটনের মহাকর্ষীয় সূত্র ইত্যাদি সম্পর্কে আমি আলোচনা করেছি এবং ভর ও ওজনের ভিতরে পার্থক্য এবং সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। তো অভিকর্ষ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা বলতে পারি অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ বলতেই, যেমন মনে করো দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ হলেই সেটা মহাকর্ষ। কিন্তু দুইটা বস্তুর ভিতরে যদি একটা হয় পৃথিবী, তবে এই পৃথিবী ও অপর বস্তুর ভিতরে যে আকর্ষণ তাকে বলা হয় অভিকর্ষ। অভিকর্ষ ত্বরণের মানটা নির্ভর করে স্থান ভেদে। যদি পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব বাড়ে তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কমবে, আর দূরত্ব যদি কমে তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা বৃদ্ধি পেবে। এখন আমরা আলোচনা করব অভিকর্ষ ত্বরণ নিয়ে। অভিকর্ষ ত্বরণ কি সে সম্পর্কে জানার আগে তোমাদেরকে বুঝতে হবে যে ত্বরণ কি। ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর যদি বেগ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ হয়, আর যদি বেগ বৃদ্ধি না পায় তাহলে ত্বরণ হয় না। যেমন ধরো এই বস্তুটা উপর থেকে নিচের দিকে যখন আমি নিক্ষেপ করব বা উপর থেকে নিচের দিকে যখন পড়বে, তখন একটা নির্দিষ্ট সময় পর পর বেগ বৃদ্ধি পাবে। এই যে বেগ বৃদ্ধি পেল, বেগ বৃদ্ধি পাওয়া মানেই ত্বরণ হবে। এখন অভিকর্ষ বলের প্রভাবে যদি কোনো বস্তু ভূপৃষ্ঠে পতিত হয় তাহলে যে ত্বরণটা হবে সেটা হবে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হবে। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হবে। এখন অভিকর্ষ ত্বরণের একটা সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সমীকরণ। দেখা যাক আমরা অভিকর্ষ ত্বরণের সমীকরণটা কিভাবে নির্ণয় করা যায়। ধরো নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী আমরা কি পেলাম, দুইটা বস্তু পরস্পর থেকে ডি মিটার দূরে অবস্থান করে। ধরো m1 এবং m2 ভর বিশিষ্ট দুটি বস্তু পরস্পর থেকে ডি মিটার দূরে অবস্থান করে। এখন এদের মধ্যবর্তী আকর্ষণ বল যদি F হয় তাহলে আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী F সমান g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন এই g মহাকর্ষীয় ধ্রুবক, এই দুইটা বস্তুর ভিতরে অভিকর্ষ ত্বরণের বলে আমরা জানি যে দুইটা বস্তুর ভিতরে একটা হতে হবে পৃথিবী। এখন দুইটা বস্তুর ভিতরে যদি একটা পৃথিবী হয় এবং পৃথিবীর ভরটাকে আমরা m ধরব, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী কি পাই যে g m on m। এখন যেহেতু পৃথিবীর ভর আমি m ধরেছি, তা এখানে আমি m না ধরে m on না ধরে শুধু m ধরি, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কি পেলাম যে F সমান g m l। এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম। এবার নিউটনের গতির সূত্র থেকে, গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের একটা সম্পর্ক পাই, সেটা হলো F সমান mg। F সমান mg, এখানে g ওই অভিকর্ষ ত্বরণ। এখন এটাকে যদি আমরা একটা সমীকরণ দিই তাহলে আমরা দুইটা সমীকরণ তুলনা করে কি পেতে পারি, এটাও f এর মান মানে f সমান বলের মান, আর এটাও বলের মান। এক ও দুই নং সমীকরণ তুলনা করে আমরা পাই mg সমান g m m বাই d স্কয়ার। এখন দেখো সমীকরণের দিকে লক্ষ্য করো, এখানেও বস্তুর ভর m আছে, এখানেও বস্তুর ভর m আছে। উভয় পক্ষ থেকে আমরা m দ্বারা ভাগ করলে আমরা অভিকর্ষ ত্বরণ g এর মানটা পাবো g সমান g m বাই d স্কয়ার। এই সমীকরণের মাধ্যমেই আমরা কোন স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারব। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি দেখতে পেলাম, আমি সমীকরণটা আরেকটু সুন্দর করে লিখছি, তোমরা দেখো। g সমান g m
বাই ডি স্কয়ার। এখন আমরা যদি এই সমীকরণের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে যে বস্তুটা বিপরীতে পড়বে সেই বস্তুটার ভর অনুপস্থিত। এখানে দেখা যায় যে m g হলো মহাকর্ষীয় ধ্রুবক, এটা মান নির্দিষ্ট, m পৃথিবীর ভর টাও নির্দিষ্ট, এবং d হলো বস্তুদ্বয় পৃথিবী এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা কি দেখতে পেলাম যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ ভূপৃষ্ঠে যে কোনো বস্তুই পড়ুক তার ভর বেশি হোক বা কম হোক, অথবা দুইটি বস্তু একটা ভর অনেক বেশি আর একটা খুব সামান্য, আমরা যদি নিচে ভূপৃষ্ঠে আস্তে আস্তে পড়ে বা ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে তাহলে এই সমীকরণ অনুযায়ী বোঝা যায় যে বস্তু দুটি একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে যদি সেখানে কোনো বাধা না থাকে। কারণ শর্ত হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তু মুক্তভাবে পড়তে হবে। কিন্তু স্বাভাবিকভাবে আমরা যদি কোনো বস্তুকে হালকা বস্তু এবং ভারী বস্তু উপর থেকে নিচে পড়ে তাহলে ভারী বস্তুটা আগে পড়বে, কারণ এখানে বায়ুর বাধা কাজ করে। বায়ুর বাধাকে উপেক্ষা করে অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় যদি আমরা দুটো বস্তুকে ভারী বস্তু এবং হালকা বস্তু উপর থেকে ছেড়ে দেই তাহলে একই সময়ে ভূপৃষ্ঠে পতিত হবে উভয় বস্তু। তাহলে আমরা এই সমীকরণ থেকে বলতে পারি যে অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, অর্থাৎ বস্তুর ভরের উপর, বস্তুর ভর কম বা বেশি তার উপর নির্ভর করে না, কিন্তু স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ দূরত্বের উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণের মান। কারণ এই দুইটা মান নির্দিষ্ট, শুধু দূরত্ব বাড়লে অভিকর্ষ ত্বরণের মান একরকম হবে, আবার দূরত্ব কমলে অভিকর্ষ ত্বরণের মান অন্যরকম হবে। এবার বলো প্রিয় শিক্ষার্থীরা, দূরত্ব বাড়লে কি অভিকর্ষ ত্বরণের মান বাড়বে? এই সমীকরণ থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? যেহেতু ডি দিয়ে ভাগ করতে হবে, ডি এর বর্গ অর্থাৎ দূরত্বের বর্গ দিয়ে ভাগ করতে হবে। কোন সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান বাড়ে এবং বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান কমে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি ডি এর মান বৃদ্ধি পায় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমবে, এবং ডি এর মান যদি কমে তাহলে অভিকর্ষ ত্বরণের মান বাড়বে। যেমন তুমি 5 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আমি কত পাবো? 2.5। এখন 5 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে আমি কত পাবো? 1.25। তাহলে আমরা কি দেখতে পেলাম? মানে হর যত বেশি হবে অথবা কোনো সংখ্যা কোনো ভগ্নাংশের হর যত বড় হবে ওই ভগ্নাংশটার মান তত কম হবে। তার মানে কি দাঁড়ালো? অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে যদি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি পায় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কমবে, আর দূরত্ব কমলে অভিকর্ষ ত্বরণের মান বাড়বে। এবার ধরো আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তা পৃথিবী যখন কোনো বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে তখন পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর উপরস্থ কোনো বস্তুর দূরত্ব হয় পৃথিবীর ব্যাসার্ধ। তা পৃথিবীর ব্যাসার্ধ যদি r হয় তাহলে অভিকর্ষ ত্বরণ সেক্ষেত্রে কি হবে? g সমান gm/r²। এখন তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে যদি আকর্ষণ করে তাহলে g এর মানটা এক্ষেত্রে নির্ভর করবে পৃথিবীর ব্যাসার্ধের উপর। এখন ধরো একটু কল্পনা করা যায় যদি পৃথিবী বৃত্তাকার হতো, অর্থাৎ কেন্দ্র থেকে পৃথিবীর সর্বত্র দূরত্ব যদি সমান হতো তাহলে আমরা r এর মানটা সমান পেতাম, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটাও নির্দিষ্ট হতো। কিন্তু পৃথিবী তো একেবারে বৃত্তের মতো না, কমলা লেবুর মতো বা ডিম্বাকার, অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে মেরুর দিকে হালকা একটু চাপা এবং পূর্ব পশ্চিমে একটু খোলা। তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা r এর মানটা মেরু অঞ্চলে কম হবে এবং r এর মানটা বিষুবীয় অঞ্চলে বেশি হবে। এখন যদি r এর মান বেশি হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মান কম হবে, আর r এর মান কম হলে অভিকর্ষ ত্বরণের মান কম, r এর মান কম হলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। তাহলে কি বোঝা গেল? যে অভিকর্ষ ত্বরণের মান মেরু অঞ্চলে বেশি এবং বিষুবীয় অঞ্চলে কম, এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান g সমান 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু বিষুবীয় অঞ্চলে g সমান 9.78 মিটার
পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা দেখতে পেলাম যে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। এখন তোমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম অর্থাৎ কোনো অঙ্কের সমাধান করতে বলা হয়, যেমন আমি যদি বলি কোনো বস্তুর ভর 10 কেজি, তাহলে ওই বস্তুর ওজন কত? আমরা একটু ওজনের সম্পর্কটা একটু পরে আসতেছি। তাহলে সেক্ষেত্রে আমার ওই বস্তুটার ওজনটা বের করতে হলে আমাকে কি জানতে হবে? ওই স্থানে অভিকর্ষ ত্বরণের মান কত। এখন পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হবে, তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে একটু সমস্যায় পড়ে যাব। এই সমস্যার সমাধান করার জন্য বিজ্ঞানীরা জি এর একটা আদর্শ মান নির্ধারণ করেছে। জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান কত? 9.81 মিটার পার সেকেন্ড। এটা হলো জি এর আদর্শ মান। তাহলে আমরা স্থান যে কোনো স্থানই হতে পারে, সেক্ষেত্রে আমরা জি এর একটা আদর্শ মান ধরেই আমরা সমস্যার সমাধান করব। যদি এক্ষেত্রে অ্যাকুরেট হিসাব আসবে না, কিন্তু তারপর এটা আনুমানিক অ্যাকুরেট হিসাব ধরেই আমাদের করতে হবে। এবার অভিকর্ষ ত্বরণের বিভিন্ন স্থানের মান বিভিন্ন হয় এবং কেন হয় সে সম্পর্কে আমরা জানব। এবার আমরা আসি ভর এবং ওজন সম্পর্কে। আমি ইতিপূর্বেই আমার প্রথম ক্লাসে ভর এবং ওজন সম্পর্কে ব্যাখ্যা করেছি। এবার আমি আরেকটু আলোচনা করব ভর এবং ওজন নিয়ে। ওজন এবং বল এক কথা। যেমন আমরা বলছি কি ওজন কাকে বলে? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকেই ওজন বলে। অর্থাৎ ওজন হবে ওজন W সমান mg। ওজন W সমান mg। এখন জি এর মানটা যেহেতু নির্দিষ্ট নয়, স্থানভেদে বিভিন্ন, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরে উঠবে ওজনের মানটা কমতে থাকে, জি এর মানটা কমতে থাকে। জি কমলে ওজনও কমবে। এখন স্থানভেদে জি এর মানটা বিভিন্ন হয়। যেমন পৃথিবীর সাথে পৃথিবী থেকে কোনো বস্তু যখন চাঁদে যাবে তখন তার ওজন কমবে। সে ওজনটা কত কমবে হিসাব করে জানা গেছে যে পৃথিবী থেকে অভিকর্ষ ত্বরণ ওজনের মান চাঁদে 1/6 গুণ। অর্থাৎ কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে ধরো 12 নিউটন হলো, তাহলে সেই বস্তুর ওজন চাঁদে হবে 12 গুণ 1/6 নিউটন, অর্থাৎ 2 নিউটন। এভাবে আমরা কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে জানতে পারি, তাহলে তার ওজন চাঁদে কত হবে সেরকম একটা হিসাব পাবো। এখন তোমাদেরকে অঙ্কটা এভাবেও দিতে পারে যে কোনো বস্তুর ভর, পৃথিবীতে কোনো বস্তুর ভর কোনো বস্তুর ভর 50 কেজি, চাঁদে বস্তুর ওজন কত? বস্তুটি ওজন কত? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি ওজন W সমান mg। এক্ষেত্রে m সমান 50 কেজি এবং g এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে যখনই বলবে চাঁদে, তখন চাঁদে জি এর মানটা তো 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না। চাঁদে জি এর মানটা হবে 9.81 গুণ 1/6 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেক্ষেত্রে আমরা যদি বস্তুর ভর 50 গুণ, আমরা একটু বাংলায় লিখি 9.8, এটা হবে পৃথিবীতে। এখন আমরা যদি চাঁদে বের করতে চাই, তাহলে আমরা সরাসরি 6 এর 1 দিয়ে গুণ করলেই আমরা চাঁদের ভর পেয়ে যাব। অথবা আমরা 6 এর 1 দিয়ে আগেই 9.1 কে গুণ করে নিয়ে আমরা একটা নির্দিষ্ট মান বসালো হবে। এভাবে আমরা এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এরকম অঙ্ক নৈর্ব্যক্তিকেও আসবে, আবার তোমাদের সৃজনশীলও থাকবে। আশা করি মনোযোগ সহকারে এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করবে।